আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। শাওন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের নিয়ে আমরা আবারও হাজির হয়েছি গ্রামার থেকে একটা গুরুত্বপূর্ণ আইটেম আলোচনা করার জন্য। তো প্রতিবারের নিয়ে আবারও সবার কাছে একটা মিনতি থাকবে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন। আপনার এই ক্ষুদ্র প্রয়াসটা আমাদের কাছে অনেক, আমরা অনেক ধন্য হব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমি আই ইন্ট্রোডিউস মাইসেলফ। আই এম আল আমিন হাসান চয়ন। I have completed my graduation and post-graduation from National University. Still now I am student. I will not engage any job. সো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি ইংলিশটা পরিহার করে আমি বাংলায় বলছি। আজকে আমাদের বিষয়টা সেন্টেন্স, গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমরা বলতে পারি ইংরেজির একটা মৌলিক বিষয়, যেটা আমরা না জানলে আমরা হয়তোবা ইংরেজি বিষয়টাকে সূক্ষ্মভাবে বুঝতে পারবো না। তো আমি তোমাদের সুবিধার্থে আমি আগে কিন্তু ডায়াগ্রামটা আমি বোর্ডে লিখে রেখেছি। এখানে লেখা আছে সেন্টেন্স বা স্টেটমেন্ট, যেটা আমরা বাংলা রূপ বলতে পারি বাক্য। তো সেন্টেন্সে আসলে একটু সংজ্ঞায়নে চলে যায়। সেন্টেন্সটা হচ্ছে দুই বা ততোধিক শব্দ, যেটা দিয়ে আমরা কোনো মিনিংফুল বা অর্থবোধক কোনো ধ্বনি প্রকাশ পাই, কোনো বাক্য প্রকাশ পাই, আমাদের মতভেদ প্রকাশ পাই, ও সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। তো সেন্টেন্সের কিন্তু আমরা গঠন আছে, সেন্টেন্স গঠন হওয়ার প্রক্রিয়া বিভিন্ন, সেন্টেন্স মিনিং প্রকাশ করার প্রক্রিয়া ভিন্ন। তো এখানে আমরা সেন্টেন্সকে ফার্স্টলি উই ডিভাইডেড ইনটু টু পার্টস, হিয়ার মিনিংফুল সেন্টেন্স অ্যান্ড অ্যানাদার ইজ স্ট্রাকচারাল সেন্টেন্স। মিনিংফুল সেন্টেন্স এক্সপ্রেস সেন্টেন্সের মিনিং বা অর্থ। তো মিনিং অনুযায়ী আমরা সেন্টেন্সকে 5টি ভাগে বিভক্ত করেছি। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে ইম্পারেটিভ, এখানে অবজেক্টিভ, এখানে এক্সক্লেমেটরি। অন দ্য আদার হ্যান্ড আমরা অপর পাশে লিখে রেখেছি স্ট্রাকচারাল সেন্টেন্স। স্ট্রাকচার কথাটার মানে হচ্ছে গঠন, অর্থাৎ একটা সেন্টেন্স কী কী উপায়ে গঠিত হতে পারে। তো একটা সেন্টেন্স 3টি উপায়ে গঠিত হতে পারে। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড, একটা হচ্ছে কি কমপ্লেক্স। সেন্টেন্স গঠন হওয়ার, অর্থাৎ সেন্টেন্স গঠন হওয়ার প্রক্রিয়া হচ্ছিল 3টা। আবার ওইটার মিনিং দেওয়ার প্রক্রিয়া, মিনিং প্রকাশ করার প্রক্রিয়া হচ্ছিল অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, টোটাল 5টা। তাহলে আমরা সেন্টেন্স একটা যেভাবে বলি না কেন, হয়তো বা আমরা এই কোনো 5 মাধ্যমে কিন্তু আমরা সেন্টেন্সটাকে অর্থটা প্রকাশ করতে পারবো। আর আমরা সেন্টেন্স যেভাবেই গঠন করি না কেন, আমাদের কি এই 3টা প্রক্রিয়ায় অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, আজকে বিষয় ক্লাসটা কিন্তু আমাদের অনেকটা বড়, তো আমাদের সবার হয়তো বা ধৈর্যচ্যুতি করতে পারে। তো এই জন্য আমি আমাদের স্ট্রাকচারাল সেন্টেন্স, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কীভাবে একটা সেন্টেন্স গঠিত হয়, এই বিষয়টা নিয়ে আমি আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তোমরা সাথেই থাকো। তো এখন আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, 3টে সেন্টেন্সের আমরা পার্থক্যটা বোঝাবো। কখন একটা সেন্টেন্স সিম্পল হবে, কখন একটা সেন্টেন্স কমপ্লেক্স হবে, এবং কখন একটা সেন্টেন্স কম্পাউন্ড হবে। তো এটা বোঝানোর জন্য আমি ডান পাশে বোর্ডের লিখে রেখেছি ভার্ব, তারপর হলো সাবঅর্ডিনেট কনজাংশন, তারপরে হলো কি কোঅর্ডিনেট কনজাংশন। তো বিষয়টা আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো বোঝার জন্য আমাদের যদি একটু আমরা পূর্বে কোনো একটা জিনিস আলোচনা করি, যেমন ফ্রেজ এবং ক্লজ। তোমাদের যদি এই বিষয়টা ভালো জানা থাকে, তাহলে তোমরা অনায়াসে সেন্টেন্সগুলো আরও ভালো করে বুঝতে পারবে। তো ক্লজ হচ্ছে, আমি একটু সংক্ষেপে আলোচনা করি এই পাশে। ক্লজ হচ্ছে ওই সেন্টেন্সটা বোঝানোর পূর্বে তোমাদের ক্লজটা কিন্তু অবশ্যই একটু দাঁড়ানো থাকা দরকার। ক্লজটা আমি সংক্ষেপে বলছি, এত বিস্তারিত করে বলার হয়তোবা সুযোগ থাকবে না এখন। ক্লজ ক্লজ হচ্ছিল বাক্যাংশ। দেখো, আমি সেন্টেন্স লিখেছি বাক্য, কিন্তু ক্লজ লিখেছি বাক্যাংশ। তাহলে এটার মধ্যে কিন্তু দুটো পার্থক্য আছে। সেন্টেন্স হচ্ছিল বাক্য, অর্থাৎ এখানে মনের পুরা অভিব্যক্তিটাই প্রকাশ পাবে, কিন্তু সেন্টেন্স হচ্ছে বাক্যাংশ, এটা হলো একটা বাক্যের অংশ, নট এ ফুল সেন্টেন্স। তুমি এটা কিন্তু সেন্টেন্স, এটা কিন্তু ফুল সেন্টেন্স না, এটা হচ্ছে একটা বাক্যের অংশ। তা আমরা যখন বাক্যাংশ কোথায় কাজে লাগে এবং বাক্যাংশের কাজ কি, এটা যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পড়বো, তখন কিন্তু আমরা ক্লজটা, ওইটার ব্যবহারটা জানতে পারবো। তাহলে ক্লজ হচ্ছিল বাক্যাংশ, যেটার মধ্যে থাকবে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব বলতে হচ্ছিল যে ভার্ব দিয়ে আমরা টেন্সটা শনাক্ত করতে পারবো, ওইটা হচ্ছিল ফাইনাইট ভার্ব। আমরা বলতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই ভার্বটা দেখে, অথবা বলতে পারবো আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা আমরা বলতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা যদি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখো, তাহলে হয়তো আমাদের ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আমাদের শ্রদ্ধেয় আজিজুল স্যার কিন্তু এই ভার্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছেন। তো এখানে কিন্তু আমাদের ক্লাসিফিকেশন, দেয়ার আর বিটুইন ক্লাসিফিকেশন বিটুইন ফাইনাইট এবং নন ফাইনাইট।
এই দুটার সম্পর্কে কিন্তু সে বিস্তারিত আলোচনা করেছে। তো ক্লজের মধ্যে থাকবে হলো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আর অবজেক্ট। এই পুরা স্ট্রাকচারে থাকবে হলো একটা ক্লজ স্ট্রাকচার, অর্থাৎ সে একটা বাক্যাংশ, একটা হিজ এ পার্সিয়াল মিনিং, সে কিন্তু পুরা মিনিং দেবে না, একটা পার্সিয়াল, একটা সেন্টেন্সের ক্ষুদ্র একটু অংশটুকু। হ্যাঁ, দুটা সেন্টেন্স, দুটা ক্লজ মিলে একটা বাক্য হয়, তিনটা ক্লজ মিলে একটা বাক্য হয়, কিন্তু একটা ক্লজ কিন্তু একটা বাক্য না। তাহলে আমরা বুঝলাম ক্লজে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। তাহলে আমরা ক্লজটা একটু মুছে ফেলি আপাতত। তাহলে সিম্পল সেন্টেন্সটার মিনিংটা হচ্ছিল সহজ বা সরল, যেখানে থাকলো একটা সাবজেক্ট অ্যান্ড একটা ফাইনাইট ভার্ব। কথাটা কিন্তু বুঝে নেবে ভালো করে, কারণ আমরা কিন্তু অনেক সময় এটাই পড়ি যে সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট একটি ভার্ব দিয়ে গঠিত হলে এটা সিম্পল সেন্টেন্স। বিষয়টা কিন্তু এমন না, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে পারে, সেখানে কিন্তু সিম্পল সেন্টেন্সে অনেক অনেক ভার্ব থাকতে পারে। হ্যাঁ, হয়তো বা নন ফাইনাইট ভার্বের বিভিন্ন প্রকার, জিরান্ট পার্টিসিপল, তারপরে ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, হ্যাঁ ভার্ব কিন্তু মেনি টাইপের থাকতে পারে। কিন্তু এখানে সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকবে ফাইনাইট, অনলি একটা ফাইনাইট ভার্ব এন্ড একটা সাবজেক্ট, দেয়ার ইজ নো কনজাংশন হিয়ার। এখানে কিন্তু কনজাংশন থাকবে না, শুধুমাত্র একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। তখন আমরা এটাকে কি বলতে পারি? সিম্পল সেন্টেন্স। যেমন তাহলে আমরা একটু লিখে রাখতে পারি যে যখন একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, যেটা দিয়ে আমরা টেন্স শনাক্ত করতে পারবো, ওইটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে, সেটা আমরাকে বলতে পারি সেটা হলো সিম্পল সেন্টেন্স। আমরা উদাহরণ দেই, যদি বলে ওই কাট ট্রিজ এট র্যান্ডম, আমরা এলোমেলোভাবে গাছ কাটি, ওই কাট ট্রিজ এট র্যান্ডম। আমরা একটু লক্ষ্য করি এখানে কিন্তু একটা সাবজেক্ট, ওই হচ্ছে একটা সাবজেক্ট। আর একটা বিষয়, এখানে কিন্তু আমি ধরো কোনো ধরনের কনজাংশন ব্যবহার করি নাই। পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল কনজাংশন, এখানে কিন্তু কোনো ধরনের কনজাংশন আমি ব্যবহার করি নাই। সুতরাং আমরা এটা একটা সিম্পল সেন্টেন্স, কয়েকটা ক্যারেক্টারে কিন্তু আমরা ভাগ করে এটা সিম্পল সেন্টেন্স পড়তে পারি। যেমন আমি ধরলাম এখানে সাবজেক্ট কয়টা? একটা, এখানে ভার্ব। তো সাবজেক্টের পরে সাধারণত আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, সাবজেক্টের পরে যে ভার্বের অবস্থান ওইটা হচ্ছিল ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এখানে একটা ভার্ব শনাক্ত করতে পারলাম, তাহলে এটা ভার্ব ফাইনাইট না নন ফাইনাইট? অবশ্যই এটা ফাইনাইট, যেহেতু সাবজেক্টের পরে কাটটা এসেছে। এবং আমরা একটু টেন্সও কিন্তু ইতিমধ্যে শনাক্ত করে ফেলেছি, এটা হচ্ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং বাকি অংশটা হয়তো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, তাহলে বাকি অংশটা অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা কি বুঝলাম? এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে কোনো ক্লজ নাই, ক্লজ মেকার নাই, কোনো কনজাংশন নাই, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব। তাহলে অনায়াসে সেন্টেন্সটা কি হয়ে গেল? সিম্পল সেন্টেন্স। তো এবার আসো আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সটা একটু বুঝি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু আমাদের ওইটা হচ্ছে একটু ভিন্ন, ওইটা হচ্ছে ডাবল ডাবল হবে সব। যে সাবজেক্ট এখানে একটা, কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট হবে দুইটা। ওইটা ফাইনাইট ভার্ব একটা, কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হবে দুইটা। অর্থাৎ ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, অর্থাৎ টেন্স শনাক্ত করা যায় এরকম ভার্ব থাকবে দুইটা, এবং সাথে সাথে একটা কি থাকবে? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন আমরা একটা উদাহরণস্বরূপ দেখাই দিই, ইফ, আনলেস, তারপরে সো দ্যাট। এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন থাকতে পারে, যেমন রিলেটিভ প্রোনাউন হিসেবে থাকতে পারে, এগুলোও কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, এটসেট্রা, এগুলোকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন বলতে পারি। অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন যে সেন্টেন্সে উপস্থিত থাকবে, এই সেন্টেন্সটা অবশ্যই কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, দুইটি ফাইনাইট ভার্ব এবং একটি থাকবে কি? একটি থাকবে কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব এবং একটি থাকবে কনজাংশন। যখন আমাদের এই তিনটা ক্যারেক্টারের উপস্থিত পাবো কোনো সেন্টেন্সে, তখন আমরা অনায়াসে এটা বলতে পারি এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু পূর্বে আলোচনা করেছিলাম, ক্লজ।
কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ক্লজ আরেকটা ক্লজের উপর কি থাকবে, হ্যাঁ নির্ভরশীল থাকবে। তো এখানে একটা প্রিন্সিপাল থাকবে, একটা সাবসিডিয়ারি বা আমরা সাবঅর্ডিনেটর ক্লজ বলতে পারি, একটার উপর আরেকটা কি থাকবে, নির্ভরশীল থাকবে। তো দুইটা ক্লজে বিভক্ত থাকবে, একটা বাক্যাংশ একটা বাক্যাংশ। তো সুতরাং একটা বাক্যাংশের মধ্যে থাকবে এক একটা সাবজেক্ট, এক একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, একটা কনজাংশন। তখন আমরা কি বলবো, সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। হ্যাঁ, তো আমরা একটু উদাহরণ দেই। ইফ ওই স্টাডি হার্ড, ওই ক্যান বি, সরি একটু মুছে নিই, we will pass in the examination, এবং মাঝখানে কিন্তু একটা কমা আছে। তাহলে দেখো একটু আমরা আইডেন্টিফাই করি, এই ওই সাবজেক্ট, আমরা কমার ওই পাশে একটা দিকে ওই ওই এদিকে আর একটা সাবজেক্ট। তো সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে এই ভার্বটা হচ্ছিল কি ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আর ওইটার পরে যে ভার্বটা আছে, তাহলে আমরা কিন্তু এটাকে আমরা টেন্স শনাক্ত করতে পারতেছি, এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ওইলের পরে হয়তো বা অথবা কোনো মোডের সেন্টেন্স থাকতে পারে, ফার্স্ট কন্টিনিউয়াস থাকতে পারে, ফার্স্ট পারফেক্ট থাকতে পারে, এনি হয় যে কোনো টেন্স থাকতে পারে। তাহলে আমরা উইয়ের পরে আমরা আরেকটা ভার্ব পেয়েছি, এটা হলো পাস। পাসটাও কি ভার্ব, ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব, এটা আমরা টেন্স শনাক্ত করতে পেরেছি, এবং এই ভার্বটার উপস্থিতি হচ্ছিল সাবজেক্টের পরে। সুতরাং আমরা এটাকে কি বলতে পারি, এটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে আমি কি বুঝলাম, একটা সাবজেক্ট একটা সাবজেক্ট, তাহলে আমাদের মিলে গেছে আমাদের বৈশিষ্ট্যের সাথে, দুটি সাবজেক্ট থাকবে। আবার এদিকে একটা ভার্ব এদিকে একটা ভার্ব, তাহলে স্টাডি একটা ভার্ব, পাস একটা ভার্ব, দুটি ভার্ব, এবং আমার দুটি ভার্বও পেয়ে গেছি ফাইনাইট ভার্ব। আমার কিন্তু অন্য কিছু দেখার প্রয়োজন নাই, আমার দুটি ফাইনাইট ভার্ব দুটি সাবজেক্ট। এখন আমার দরকার একটি সাবঅর্ডিনেটর কনজাংশন। দেখি আমাদের সেন্টেন্সে কনজাংশনটা কোথায় আছে। ইফ উই স্টাডি হার্ড উই উইল পাস ইন দ্য এক্সামিনেশন, তাহলে এখানে ইফটা অবশ্যই কি কনজাংশন। তাহলে আমরা আমাদের পূর্ব শর্ত তিনটা শর্ত ছিল, দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ভার্ব থাকবে এবং একটি কনজাংশন থাকবে। তো আমরা তিনটা কিন্তু ক্যারেক্টার পেয়ে গেছি। সুতরাং আমরা কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারি ইট ইজ এন কমপ্লেক্স সেন্টেন্স। তো বন্ধুরা, আলটিমেটলি আমরা আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আমাদের যৌগিক বাক্য। তো যৌগিক বাক্য কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের সাথে একটু একটু না পুরোপুরি মিল রয়ে গেছে। অর্থাৎ একটি জায়গায় সমস্যা, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে হলো সাবঅর্ডিনেটর কনজাংশন, এবং কমপ্লেক্স কম্পাউন্ড বা যৌগিক বাক্যে থাকবে হচ্ছে কোঅর্ডিনেটর কনজাংশন। পার্থক্যটা এই জায়গায়, একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর একটা হচ্ছে তোমার কি সাবঅর্ডিনেট, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। আর কোথাও কিন্তু প্রবলেম নেই। তাহলে আমাদের একটা যৌগিক বাক্যে থাকবে হচ্ছিল দুটি সাবজেক্ট দুটি ভার্ব। ভার্ব কিন্তু অবশ্যই ফাইনাইট, আমাদের হিসাব থাকবে শুধু ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু অনেক ভার্বের ব্যবহার থাকতে পারে, কিন্তু হিসাব থাকবে শুধুমাত্র ফাইনাইট ভার্বের। তাহলে দুইটি ভার্ব থাকবে, দুটি সাবজেক্ট থাকবে, আর একটি থাকবে হচ্ছিল কোঅর্ডিনেটর বা তত কনজাংশন। যেমন আমরা বলতে পারি এন্ড, বাট, অর, ইয়েট, এটসেট্রা। বিভিন্ন নট অনলি বাট অলসো, এই ধরনের কনজাংশনকে আমরা কোঅর্ডিনেটর কনজাংশন বলতে পারি। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পলে দেখা যাচ্ছে আমি একটা সেন্টেন্স লিখছি, হি went to Dhaka and meet with his brother. বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে হচ্ছিল হি একটা সাবজেক্ট,
এন্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটর কনজাংশন। তাহলে এন্ডের এই পাশে হচ্ছে একটা ক্লজ বাক্যাংশ, এই পাশে হচ্ছে একটি ক্লজ। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে কিন্তু সাবজেক্ট একটা, আমরা সেন্টেন্সটা ডাবল করে নেই, কারণ হচ্ছে এন্ডের পরে সাবজেক্ট যদি একই হয়, অর্থাৎ এদিকের কাজটা এবং এদিকের কাজটা যদি একই ব্যক্তির হয়, তাহলে আমরা কিন্তু ইচ্ছা করলেও সাবজেক্টটা উজ্জ্বল রাখতে পারি, লোভ রাখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি এটা দিয়ে দিই তবে সমস্যা নাই, তবে সেন্টেন্সের সৌন্দর্য রক্ষার্থে আমরা সাবজেক্টটা আমরা কি করলাম না, দ্বিতীয় করলাম না, অর্থাৎ ডাবল করলাম না। তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি এখানে একটা সাবজেক্ট আছে। তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে আমরা মেটটাও ফার্স্ট ফর্মে লিখে রেখেছি, ওয়েন্ট মেট, একটা ভার্ব, এদিকে একটা ভার্ব, ওইটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ওইটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এদিকে একটা, ওইদিকে একটা মিনিং, এদিকে একটা মিনিং, ওইদিকে একটা ক্লজ এবং এদিকে একটা ক্লজ। দুইটা ক্লজ যখন কি হয়, কোনো একটা সাবঅর্ডিনেটর কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেটর কনজাংশন দ্বারা যখন অ্যাড হয়ে যায়, তখন এটাকে আমরা যৌগিক বাক্য বলতে পারি। তো যৌগিক বাক্য থাকবে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, এবং অবশ্যই অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু কোঅর্ডিনেটর একটি কনজাংশন থাকবে, তখন আমরা এই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। তাহলে তোমরা যখন সেন্টেন্স বিল্ডিং করবে, অর্থাৎ আমাদের সমস্যাটা হচ্ছিল সেন্টেন্স বিল্ডিং, আমরা যখন ইংরেজি লিখতে যাব তখন কিন্তু আমাদের অবশ্যই এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, যখন কখন আমরা সিম্পল সেন্টেন্স লিখবো, কখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখবো, যখন আমরা কি লিখবো কম্পাউন্ড সেন্টেন্স লিখবো, তখন কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই এই ধরনের কনজাংশন এবং প্রত্যেকটা কনজাংশনের ব্যবহার জেনে আমাদের বাক্যগুলো লিখতে হবে। হ্যাঁ, আমরা যদি এই বাক্যগুলো ভালোভাবে পড়ি, আমি আজকে বন্ধুরা আমরা কিন্তু আজকে শুধুমাত্র বাক্যের যে ক্যারেক্টারগুলো, একটা বাক্য কীভাবে চেনা যায় সেইটুকুই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমাদের ধারাবাহিকভাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক 6 এসএসসি এবং তারপর এই ক্লাস 8-এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে কিন্তু হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এই আজকে আমাদের সেন্টেন্সগুলোর পরিচয় দিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমরা সেন্টেন্সগুলো কীভাবে পরিবর্তন করব, সিম্পল থেকে কীভাবে ট্রান্সফার করে আমরা এটা কমপ্লেক্স করতে পারি, এবং কমপ্লেক্স থেকে ট্রান্সফার করে আমরা কীভাবে কম্পাউন্ড করতে পারি, আমাদের এই ক্লাসগুলো কিন্তু এই চ্যানেলে একের পর এক গ্র্যাজুয়ালি আমরা দিতে থাকবো। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দিতে থাকবো। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির উপর চোখ রাখুন। তাছাড়া আমাদের মজার মজার ভিডিও এই চ্যানেল দেখতে সবাই নোটিফিকেশন বাটটি অন করুন এবং লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।